স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিরোধী দলের উদ্দেশ্যই হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা। শনিবার সকালে কক্সবাজারে পাতলি খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে এক পথসভায় এসব কথা বলেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কক্সবাজার গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2001 সালে কক্সবাজারে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সম্মেলন করেছিলেন তিনি। বহু বছর পর প্রিয় নেতাকে দেখার আশায় বৈরী আবহাওয়া উপেক্ষা করেই জড়ো হন হাজারো নেতাকর্মী। সকালে বহুল প্রত্যাশিত কক্সবাজারের পাতলি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রী সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে পিএমখালী ইউনিয়নে পথসভায়ও অংশ নেন তারেক রহমান। এ সময় সদ্য ঘোষিত বাজেট সহ সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে কথা বলেন তিনি। জানান, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে। বিরোধী দলের সমালোচনা করে বলেন, তাদের একমাত্র লক্ষ্যই হলো মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করা। যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, যতদিন প্রাণ আছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন তিনি। দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের মালিক কোনো পরিবার নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের 20 কোটি জনগণ। আপনাদের কাছে আমি বিচার দিয়ে যাচ্ছি যে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, যেই বাজেটের মাধ্যমে জনগণের জন্য স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট বলে বিরোধী দল মানে না। পরে বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। 1979 সালে এই পাতলি খালটি নিজ হাতে খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 47 বছর পর মৃতপ্রায় এই খালটি পুনরায় খনন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলাকাবাসী বলছেন, এই খাল খননের মাধ্যমে এলাকার জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি উপকৃত হবে আপামর কৃষক জনতা। সাইফুল ইসলাম, নিউজ 24, পাতলি খাল, কক্সবাজার। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। যাব তার কাছে। সাইফুল, কক্সবাজারে প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি আছে? সাদিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে কক্সবাজারের ডুলা হাজরা যে সাফারি পার্ক, সেখানে তিনি রয়েছেন এবং তিনি সস্ত্রীক সেখানে সেই সাফারি পার্কটি পরিদর্শন করছেন। এবং এই সাফারি পার্কটি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী মালুমঘাট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন। এবং বিএনপি সরকারের আজকে এটি প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিএনপি সরকার আগামী 5 বছরে যে 25 কোটি বৃক্ষরোপণ করতে চায় সারা দেশে, সেটি কিন্তু আজকে এখান থেকে যাত্রা শুরু করবে। এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যাবেন পেকুয়াতে শহীদ ওয়াসিমের বাড়িতে। আপনি জানেন যে শহীদ ওয়াসিম জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামে প্রথম শহীদ এবং তিনি ছাত্রদলের নেতা ছিলেন। সেই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং কবর জিয়ারত শেষে তার পরিবারের সাথে তারেক রহমান কিছুক্ষণ সময় কাটাবেন এবং তাদেরকে সান্ত্বনা প্রদান করবেন। এবং সেখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পেকুয়া পৌরসভা, যেটি নতুন গঠিত হয়েছে, সেই পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরবর্তীতে তিনি মাতামুহুরী যে উপজেলা, সেটিও কিন্তু তিনি আজকে এখান থেকে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এবং সেখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিকাল 4টায় চকরিয়াতে একটি জনসভায় যোগ দেবেন। সেটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্বাচনী এলাকা। সেই জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের যে সার্বিক কর্মকাণ্ড এবং আগামী দিনের যে পরিকল্পনা, সেটি কিন্তু তিনি সেখানে তুলে ধরবেন। পাশাপাশি সমসাময়িক যে রাজনীতি, সেই রাজনৈতিক ইস্যুতেও কিন্তু কথা বলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আজকে
আজকে সকালে যখন প্রথমে তারেক রহমান তিনি কক্সবাজারে আসেন, কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি কিন্তু নিজেই গাড়ি চালিয়ে পাতলি খালের যেটি উদ্বোধন হয়েছে সেখানে আসেন এবং সেই পাতলি খাল তিনি কিন্তু পুনঃখনন কাজ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি 1979 সালে নিজ হাতে খনন করেছিলেন। সেটি কিন্তু আজকে 47 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সেটি আজকে পুনরায় খনন কাজ উদ্বোধন করলেন এবং তারপরে কিন্তু তিনি একটি জনসভায় বক্তব্য রাখেন। সেই বক্তব্যে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন বিএনপি সরকারের লক্ষ্য এবং আগামী দিনে বিএনপি সরকার কিভাবে দেশকে এগিয়ে নিতে চায় সে বিষয়ে কিন্তু তিনি কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। তো সব মিলে যদি বলা আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কক্সবাজার সফর করছে সেটি ব্যস্ত শিডিউল রয়েছে এবং তিনি আজকে রাতে তিনি আবার পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ বিকেলে গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবি রয়েছে তাদের। ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে বেলা 3টায়। যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমদ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের শীর্ষ নেতারা। সমাবেশ ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে 11 দলীয় ঐক্যজোট চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশ সরকারকে এই বার্তা দিতে চাই যে জনগণ বিপদগামী হয়, এ ধরনের কোনো ধরনের সিদ্ধান্ত যাতে সরকার না নেয়। 11 দলের সমাবেশ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। যাব তার কাছে। জয়, সমাবেশ ঘিরে বন্দরনগরীতে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, নেতাকর্মীরা কি বলছেন? বৈশ্বিক বিনিয়োগে এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। সেই পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ ঢাকা। অর্থনীতিতে সাম্য, ন্যায্যতা নিশ্চিত করাই লক্ষ্য। উচ্চ সুদের ঋণ চাপ বাড়াচ্ছে, তাই যেতে হবে বিকল্প অর্থায়নের দিকে। এসব মন্তব্য করেছেন সরকারের কয়েকজন মন্ত্রী। শনিবার রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক কূটনীতির সম্মেলনে এসব কথা বলেন তারা। লক্ষ্য বাণিজ্য প্রবৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক কূটনীতির নতুন রোডম্যাপ খোঁজা। নীতি নির্ধারক, ব্যবসায়ী, কূটনৈতিক মিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নিলেন অর্থনৈতিক কূটনীতি সম্মেলনে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। অংশ নেন মন্ত্রিসভার আরো কয়েকজন সদস্য। বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। বৈশ্বিক বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল পরিবেশ গড়তে চায় বাংলাদেশ। এজন্য টেকসই সংস্কার ও অংশদারিত্বমূলক অর্থনীতি প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে সরকার। দেশের প্রতিটি নাগরিকের সম্মান ও মানবিক মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। আর এই সামাজিক সাম্য বজায় রেখেই টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। Giving 1.5% incentive on any FDI that comes in. আয়োজনের দ্বিতীয় সেশনে যোগ দেন অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান। উদ্বেগ জানান উচ্চ সুদের ব্যাংক ঋণ নিয়ে। গত এক দশকে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক ঋণের খরচ বৃদ্ধি এবং উচ্চ সুদের ব্যাংক ঋণ সরকারের উপর চাপ বাড়ছে। বর্তমান বাস্তবতায় শুধু ব্যাংক ঋণ ও সরকারের কোষাগারের উপর নির্ভরশীলতা কার্যকর নয়। টেকসই প্রবৃদ্ধির জন্য নতুন অর্থনৈতিক কাঠামো ও অর্থায়ন প্রবৃদ্ধি গ্রহণ করতে হবে। Very difficult, if we want to change something what is required for us. টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, এসব মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান উঠে এলো এই সম্মেলনে। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। বাজেটে জন আকাঙ্ক্ষা পূরণের আন্তরিক প্রচেষ্টা থাকলেও বাস্তবায়ন হবে বেশ কঠিন, এমনটাই মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ ও বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক ও ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বাড়াবে সরকারের। আর এতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আরও কমে যেতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে বিনিয়োগে। এমন বাস্তবতায় অর্থনীতিতে চাঞ্চল্য ফেরানোই সরকারের বড় চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতির চাপে চিরে চ্যাপ্টা দেশের নিম্ন মধ্যবিত্ত মানুষ। আয়ের সাথে মিলে না ব্যয়ের হিসাব, তাই ভাঙছে সঞ্চয়, বাড়ছে ঋণ, সেই সাথে দারিদ্রতার হারও ঊর্ধ্বমুখী। সব মিলে দিন যতই যাচ্ছে ততই কঠিন হচ্ছে যাপিত জীবন।
বিবিএস এর পরিসংখ্যান বলছে এপ্রিলেও দেশে মূল্যস্ফীতির হার ছিল 9.4% ঘরে, আগের মাসে যা ছিল 8.71%। এমন বাস্তবতায় আগামী অর্থ বছরে এই হার 7.5% ঘরে আনতে চায় বিএনপি সরকার। জিডিপি প্রবৃদ্ধি তুলতে চায় 6.5%। অর্থনৈতিক নানামুখী সংকট ও রাজস্ব ঘাটতির মধ্যে থেকেও নিত্যপণ্যের স্বস্তি ফেরাতে চায় নতুন সরকার। তাই 7টি পণ্যের উপর থাকা শুল্ক হার কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সামাজিক সুরক্ষা খাতে নতুন করে যুক্ত করেছেন ফ্যামিলি কার্ড কর্মসূচি। পুরনো বিভিন্ন কর্মসূচিতে উপকারভোগী বৃদ্ধি ও ভাতার পরিমাণ বৃদ্ধির প্রস্তাবও করেছেন অর্থমন্ত্রী। তবে সঠিক সুবিধাভোগী নিরূপণই বড় চ্যালেঞ্জ সরকারের। ফ্যামিলি কার্ড যদি 41 লাখ সঠিকভাবে নির্বাচিত দরিদ্র জনগোষ্ঠীকে দেওয়া যায়, এইটা কিন্তু 5% পয়েন্টস কমে 13 ভাগ কিন্তু হবে। প্রস্তাবিত বাজেটে 6,95,000 কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে এনবিআরকে আদায় করতে হবে 6,04,000 কোটি টাকা। বাস্তবতা নিরিখে যা বেশ চ্যালেঞ্জিং বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। রেভিনিউ টার্গেট যেটা নেওয়া হয়েছে, যেহেতু এটাকে বর্তমান অর্থনীতির বাস্তবতায় আনরিয়ালিস্টিক মনে হচ্ছে, আপনার কিন্তু ডেফিসিট আরো বাড়তে পারে ট্যাক্স শর্টফল হলে। তখন আপনি বাজেট বাস্তবায়নেই তো আপনার একটা স্ট্রাগল চলে আসবে। বাজেটে 2,43,000 কোটি টাকার বিশাল ঘাটতি নিয়েও আছে দুশ্চিন্তা। সংকট মেটাতে অভ্যন্তরীণ ব্যাংক ও বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হবে সরকারকে। আর এই ঋণ নির্ভরতা সংকুচিত করতে পারে বেসরকারি খাতের ঋণ প্রবাহ, যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগে। সরকার ঋণ নিবে, কারণ যেহেতু ব্যবসায়ীরা ঋণ নিচ্ছে না, আর এত হাই ইন্টারেস্ট রেট দিয়ে ঋণ নিয়ে সেই ঋণ কোনোদিন আর ফেরত দেওয়া যাবে না। নতুন অর্থ বছরে প্রায় 46,000 কোটি টাকা পরিশোধ করতে হবে দেশি বিদেশি ঋণের সুদ বাবদ। যদিও আন্তর্জাতিক মুদ্রার বিনিময় মূল্য বাড়লে আকার বাড়বে ঋণ পরিশোধের। সব মিলে বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আবারও বিএসএফ এর পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি। রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে সেই চেষ্টা রুখে দেয় বিজিবি। এদিকে সীমান্তের পাশাপাশি পাড়াগুলোতেও সন্ধ্যার পর থেকেই সতর্ক অবস্থানে থাকছেন গ্রামবাসীরাও। চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। গতকাল রাতে নারী ও শিশু সহ 15 জনকে নৌকা যোগে বাংলাদেশে ঠেলে পাঠানোর এই অবৈধ চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কঠোর প্রতিরোধে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বর্তমানে তারা ভারতের শূন্য রেখায় অবস্থান করছেন। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে 12 জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশিনের চেষ্টার ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে বিএসএফ জানায় সীমান্তে অবস্থানরত 12 জনের নাগরিকত্ব যাচাই বাছাই করে ভারতে ফিরিয়ে নেওয়া হবে। এটা যদি সমাধান হয় তাহলে উত্তম হয়। আসলে এটা তো ঠিক না, এটা জোরপূর্বক এক প্রকার বলা যায়। ভারতের নাগরিককে কেন বাংলাদেশে পাঠাবে? তা না করে চোরাগুপ্তা ভাবে যে কাজগুলি করছে, এগুলো আমার মনে হয় ঠিক না। জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে নতুন করে কোনো পুশিনের ঘটনা ঘটেনি বলে জানায় বিজিবি। পুশিন ঠেকাতে বিজিবির সাথে কাজ করছেন স্থানীয় জনগণ। লালমনিরহাটের হাতিবান্ধার বনচৌকি সীমান্তে কাঁটাতারের বেড়ার সার্চ লাইট নিভিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। গ্রামবাসী ও বিজিবির শক্ত অবস্থানে এই অপচেষ্টা ব্যর্থ হয়। অপরদিকে কুড়িগ্রামে 278 কিলোমিটার ব্যাপী সীমান্ত জুড়ে অবৈধভাবে ভারতীয় পুশিন প্রতিহত করতে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রূপপুরের বালিশ কাণ্ডের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লিফট কাণ্ডে জড়ালো ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। দরপত্র অনুযায়ী ছাত্রাবাসে বিদেশি লিফট লাগানোর শর্ত থাকলেও অভিযোগ উঠেছে মানহীন কম দামি লিফট বসানোর। মতিউর মুর্তজার 3 পর্বের রিপোর্টের প্রথম পর্ব আজ। রূপপুরের বালিশ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই লিফট কাণ্ড বিতর্কে মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড নামের সেই ঠিকাদারি প্রতিষ্ঠান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় 71 ছাত্রাবাস নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। দরপত্র অনুযায়ী জাপান, সুইজারল্যান্ড অথবা জার্মানির তৈরি লিফট বসানোর কথা থাকলেও লাগানো হয়েছে নিম্নমানের কম দামি লিফট।
৭৫ লাখ টাকা দামের পরিবর্তে ২০ লাখ টাকা মূল্যের ৬টি লিফট লাগিয়ে হাতিয়ে নিয়েছে প্রায় ৩,৩০,০০,০০০ টাকা। নির্ধারিত ২ বছর পেরিয়ে গেলেও কাজ শেষ না করায় সরকারের ক্ষতি হয়েছে আরও ৬,৩০,৫১,৫১৭ কোটি টাকা। তবে সরকারের এত টাকা ক্ষতি হলেও অদৃশ্য কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের অভিযোগ, উদ্বোধনের আগেই অধিকাংশ লিফট নষ্ট। ব্যবহারযোগ্য বেশিরভাগ লিফটও অধিকাংশ সময় অকেজো পড়ে থাকে। প্রায়ই মাঝপথে লিফটে আটকে পড়ার উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই লিফট ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা। আমাদের এই হলে বিদেশি লিফট দেওয়ার কথা, কিন্তু সেখানে তারা দিয়েছে বাংলাদেশি লিফট। আর এই লিফটের কারণে আমরা ধরেন বিভিন্নভাবে বন্দী হয়ে যাই। একবার বন্ধ হয় একবার হবে, এরকম 4-5 বার চলতে থাকে, কিন্তু লিফট উপরে ওঠে না, মুভ করে না কোনো। আতঙ্কের মধ্যেই আছি যে কখন কোন ফ্লোরে আটকে মানে একটা হেনস্থার মধ্যে শিকার হয়ে আর কি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মান নিয়ন্ত্রণের পরীক্ষাতেও ধরা পড়ে লিফট জালিয়াতির ঘটনা। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কথা বলতে রাজি না হলেও রুয়েটের মান নিয়ন্ত্রণ পরীক্ষা আমলে নিতে নারাজ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর। মান নিয়ন্ত্রণ পরীক্ষার দায়িত্বে থাকা সদস্যদের দাবি, শতভাগ নিশ্চিত হয়েই প্রতিবেদন দেওয়া হয়েছে, মানসম্পন্ন উন্নত প্রযুক্তির লিফট লাগানো হয়নি। উপরে যেটা লেখা আছে এই ফরম্যাটে ওরাই আমাদেরকে প্রোভাইড করছে, ওভাবে আমরা লিখছি। এখানে আমাদের হাত দেওয়ার কোনো অপশন নাই। যে মানগুলো দেওয়া আছে ওই মানগুলো ওখানে বসানো আছে, এখানে আমাদের হাত দেওয়ার কোনো অপশন নাই। প্রাথমিক তদন্তে অনিয়ম পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও, তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ছাত্রদের যে আবাসিক হল সেখানে আমাদের টেকনিক্যাল লোকজনদের নিয়ে একটা কমিটি করা হয়েছে, ওই বিষয়ে তারা রিপোর্ট দিয়েছে। এটা রিপোর্টের ভিত্তিতেই পরবর্তীতে আপনাদেরকে ব্রিফ করে জানানো হবে। শুধু লিফট কাণ্ডের জালিয়াতিতে থেমে নেই মদিত সন্স কনস্ট্রাকশন লিমিটেড। উদ্বোধনের আগেই তাদের নির্মাণাধীন বিভিন্ন ভবনে ফাটল ধরেছে, খুলে যাচ্ছে দরজা জানালাও। বিস্তারিত দেখতে চোখ রাখুন ধারাবাহিক দ্বিতীয় পর্বে। মতিউর মর্তুজা, নিউজ 24, রাজশাহী। গত 10 বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 23,000 মানুষ। বিআরটিএ ও যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী গেল বছর সড়ক দুর্ঘটনার 37% ঘটেছে 2 চাকার এই যানে। এমন বাস্তবতায় উচ্চ সিসি ক্ষমতার মোটরসাইকেল সহজলভ্য করা মানে দুর্ঘটনাকে বাড়ানোকে আমন্ত্রণ জানানো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন নাইম আল জিকো। বেপরোয়া গতি আর বিকট শব্দে ছুটছে মোটরসাইকেল। নিয়ন্ত্রণহীন গতিসহ আরও নানা কারণে একের পর এক সড়কে ঘটছে দুর্ঘটনা। প্রাণহানি, অঙ্গহানি আর পঙ্গুত্বের কারণে বিষাদের কালো ছায়া নেমে আসছে বহু পরিবারে। এমন এক ব্যক্তি এনজিও কর্মী বাপ্পি, ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখন তিনি পঙ্গু হাসপাতালে বিছানায়। একইভাবে কিশোর সাইফুল্লাহ হোসেন হারিয়েছেন একটি পা। স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এসব তরুণ এখন বাস্তবতার কঠিন সংগ্রামে। আমি উঠতেছি, একটা তেলের লরি যেটাকে বলে আর কি, ওইটা আসার পরে হঠাৎ একটা বাড়ি দেওয়ার পরে আমি আর কিছু বলতে পারি না। বাইকটাকে আমার মনে হয় 99% নিরাপত্তা নাই। এক সাইডে ধাক্কা লাগলে পড়ে যায়। পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের 15 থেকে 20% মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। মোটর বাইক অ্যাক্সিডেন্টটাকে যদি কন্ট্রোলে আনা যায়, ডে বাই ডে জিনিসটি যেভাবে বেপরোয়াভাবে বাইক চালানো বা এগুলো হচ্ছে, এটি একটি নতুন ধরনের সমস্যার সৃষ্টি করতে। এমন বাস্তবতায় মোটরসাইকেল নীতিমালা পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। প্রক্রিয়া চলছে 375 সিসি মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ তুলে নেয়ার। সাধারণ মানুষ বলছেন, জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহার করলেও উচ্চ সিসির বাইক ঝুঁকি বাড়ছে দুর্ঘটনা আর হতাহতের সংখ্যা। আমার ঢাকা সিটির মধ্যে খুব বেশি 40 থেকে 50-এর স্পিডের উপরে আমরা চালাতে পারি না। কোনো রাস্তা এখন কি হয়েছে এরকম যে ইউরোপ কান্ট্রির মতো যে এখন 350 বাইক দিতে হইব? এতে 350 বাইক দিলে তো মানুষ মরবো।
যাত্রী কল্যাণ সমিতি ও বিআরটি এর তথ্য বলছে গেল 10 বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি প্রায় 3.5 গুণ বৃদ্ধি পেয়েছে। গত বছর দেশের মোট সড়ক দুর্ঘটনার 37% ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3,600 জনেরও বেশি। 2024 সালে নিহত হন 3,447 জন এবং 2023 সালে 3,122 জন। সব মিলিয়ে 10 বছরে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন 22,731 জন। হায়ার সিসি বাইক আসলে এখানে নিয়ে আসা মানে সড়ক দুর্ঘটনাকে আমন্ত্রণ জানানো, আমি তাই মনে করছি। কারণ আমাদের বাংলাদেশের সড়ক, আমাদের স্টার মানের কোনো সড়ক নেই। কেবল নগর মহানগর নয়, গ্রামগঞ্জেও বেপরোয়া গতিতে চলছে মোটরসাইকেল। এছাড়া বাংলাদেশের রাস্তাঘাটও দ্রুতগতির মোটরসাইকেল চালানোর উপযুক্ত নয়। সেজন্য বাস্তবতা বিবেচনায় 375 সিসির মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ থাকাতেই যৌক্তিক মনে করছেন সাধারণ পথচারীরা। এমনি তো রাস্তায় যে বাইক আছে এমনি তো যানজট, তারপর আবার যদি এটা আমদানি হয় তো আরও যানজট, বাইকে তো দুর্ঘটনা ঘটবে। 150 সিসি যথেষ্ট, কারণ আমাদের রাস্তার যে কন্ডিশন, এক্ষেত্রে 300 সিসি বা 250 সিসির উপরে এটা কখনোই কাম্য নয়। সড়ক পরিবহন বিশেষজ্ঞরা বলছেন উচ্চ ক্ষমতার মোটরসাইকেল অনুমোদন দিলেও নিরাপত্তা নিশ্চিত না হলে দুর্ঘটনা বাড়বে। দীর্ঘমেয়াদে যদি আমি মোটরসাইকেল কেন্দ্রিক যাতায়াত ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে গণপরিবহন ভালো করতে হবে এবং পথচারী বান্ধব শহর তৈরি করা এবং বাইসাইকেল ফ্রেন্ডলি শহর তৈরি করার দিকে নজর দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আরও ভাবতে হবে দায়িত্বশীলদের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারত করেন তিনি। সংগঠনটির নতুন কমিটির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গড়ে তুলবার যে লক্ষ্য, যে ভিশন, সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে যুবদল একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। কর আদায়ে হয়রানি কমাতে ডিজিটাল ব্যবস্থা প্রয়োজন মনে করছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের গবেষকরা। শনিবার দুপুরে কারওয়ান বাজারে আইসিএবিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তারা। আইসিএবি সভাপতি NKA মবিন বলেন, রাজস্ব আহরণের লক্ষ্য পূরণে সমন্বিত প্রয়াস ও নজরদারি দরকার। BIN বাধ্যতামূলক করা এবং কাস্টমস আইনে সহজ করার আহ্বানও জানান তিনি। সরকার 3,16,075 কোটি টাকার বাস্তবায়নে চ্যালেঞ্জ নিয়েছে, যা আমাদেরকে একটি সমৃদ্ধ দেশে পৌঁছানো যাত্রার সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। তবে 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সমন্বিত প্রয়াস এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়ন প্রয়োজন। নীতিগত ও রাষ্ট্রীয় সহায়তা পেলে পোশাকের মতো SME খাতও রপ্তানির নতুন চালিকা শক্তি হয়ে উঠতে পারে বলেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। শনিবার রাজধানীর সিরজা মিলনায়তনে SME ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। মুস্তাফিজুর রহমান বলেন, বাজেটে বেশ কিছু কাঠামোগত সংস্কার ও সুবিধার কথা রয়েছে, তবে এসবের পূর্ণ সুফল পেতে SME প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে ডিজিটালাইজেশনের দিকে দ্রুত অগ্রসর হতে হবে। এই যে প্রযুক্তিকে যদি আমরা আরো ভালো ব্যবহার করতে পারি, এইখানে অনেকে আপনারা বলেছেন যে স্কিল লেবারের কথা বলেছেন, আমাদের SME ফাউন্ডেশনের ট্রেনিং এর কথা বলেছেন। অবশ্যই এই জায়গাগুলোতে এখন আমাদেরকে টার্গেট ভাবে কিন্তু আসতে হবে। এখন ডিজিটালাইজেশন আমরা যদি এন্ড টু এন্ড করতে পারি, তাহলে কিন্তু SME গুলোর জন্য অনেক ধরনের সম্ভাবনা এটা চলে আসবে। আদর্শ দেশ গঠনে নাগরিকদের চিন্তাভাবনা ও আচরণ পরিবর্তনের বিষয়ে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন সরকারের দুই প্রতিমন্ত্রী। শনিবার দুপুরে ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তারা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ অনেক বেড়ে গেছে, এখন সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজ পরিবর্তন জরুরি। আয়োজনে তথ্য প্রতিমন্ত্রী বলেন, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধিতে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে আমি একটি প্রজেক্ট আমার হাতে নিয়েছি। প্রজেক্টের নাম হচ্ছে সামাজিক, মানবিক ও পারিবারিক মূল্যবোধ বিষয়ক একটি প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় আমরা আপাতত প্রায় 50 থেকে 60টি ছোট ছোট রিলস এবং ভিডিওস বানাবো। সামাজিক পরিসরে কিন্তু মানুষ দুর্নীতি নিয়ে কথা বলতে চায় না। কারণটা হচ্ছে যে দুর্নীতিবাজের সংখ্যা অনেক বেড়ে গেছে। গাজীপুরের ডেগেরচালা এলাকায় ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল 9:30টার দিকে কারখানার 6ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুনের কারণ জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হজযাত্রীর লাগেজ হারিয়ে যাওয়া নিয়ে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন অন্তত 15 জন। কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামবাসীর মধ্যে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শাহপুর গ্রামের একজন হজে গিয়ে লাগেজ হারিয়ে ফেলেন। বৃহস্পতিবার তিনি আড়াইবাড়ি গ্রামে গিয়াসউদ্দিন পরিচালিত কসবা হজ কাফেলায় গিয়ে লাগেজ ফেরত চান। ঘটনার জেরে শনিবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। সামরিক সংঘাত বন্ধের সমঝোতার কাছাকাছি বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ইরান। শুক্রবার তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, দ্রুতই চুক্তি স্বাক্ষর হতে পারে, তবে এই যুদ্ধে তেহরানই বিজয়ী বলে দাবি করেছেন তিনি। এদিকে খসড়া স্মারকে স্বাক্ষরের ইঙ্গিত দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও। চট্টগ্রামে ডিবি পরিচয়ে কিছু ব্যক্তির হাতে মারধর ও হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাইম হাসান। এ ঘটনায় 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার ও একজনকে আটক করেছে সিএমপি। নাইম জানান, লালখান বাজার এলাকায় সিএনজিতে করে বাসায় ফিরছিলেন। পথে জিজ্ঞাসাবাদের নামে জোর করে একটি গাড়িতে তোলার চেষ্টা করা হয়। বাধা দিলে করা হয় মারধর। পরে তাকে খুলশী থানায় নেওয়া হয়। এমন ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি। উনি আমাকে বলতেছে তুই আসামি, একটা কথা বলছি, আমার কল আছে তো আমি চিল্লাচিল্লি করছি, আপনাকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে, এখানে ভাইয়ারা ছিল, ভাই 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিছে, তাও কলা চিপে ধরে রাখছে, যে ধরছে ও মারছে, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।